আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফিজিক্স প্রথম পত্র ভেক্টর অধ্যায়ের উপর ওভারঅল যে ধরনের কোশ্চেন আসবে বা যে জিনিসগুলো আপনারা এখনও বুঝেন না, আমি সেই সব বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আশা করি আপনারা খুব দ্রুত যারা আছেন আমার পেড ব্যাচে তারা অবশ্যই ক্লাসটি খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে জয়েন করবেন। আমি ক্লাসটি শুরু করতেছি। তো ক্লাসে যদি কেউ কখন কোনো বিষয় না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মোট কথা হলো আজকে ভেক্টরের উপর আপনাদের কি ধরনের কোশ্চেন আসবে বা কোন কোন বিষয়গুলো আপনারা এখনও যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা দরকার বা যে বিষয়গুলো থেকে আপনাদের কোশ্চেন আসবে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেব। ওকে ফাইন, আমি ক্লাসটি শুরু করছি। ভেক্টর চ্যাপ্টার খুবই মজার একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে এবার মনে রাখবেন যে কোনো বোর্ডে দুইটা কোশ্চেন করার সম্ভাবনা আছে। আর নিউটনিয়ান বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা এবার দুইটা কোশ্চেন করার জন্য খুবই ভেরি ইম্পর্টেন্ট। ওইটার উপর আমি ক্লাস নেব খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে। ভেক্টর চ্যাপ্টারটা ফার্স্টে মনে রাখবেন সামান্তরিকের সূত্র, খুবই ইম্পর্টেন্ট সূত্র। মোট কথা আজকে যা যা ইম্পর্টেন্ট ওই সব বিষয়গুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব। সামান্তরিকের সূত্র আপনারা অনেকে পারেন, তারপর আমি খুব দ্রুততম সময়ের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার করে দেবো। সামান্তরিকের সূত্রটা কি? কোনো সামান্তরিক একটি কৌণিক বিন্দু থেকে, ধরেন একটা কৌণিক বিন্দু আমি ধরে নিলাম ও, কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, ধরেন একটা বাহু ধরলাম আমি ও এ, আরেকটা বাহু ধরলাম আমি ধরেন ও বি। তাহলে কোনো সামান্তরিকের একটি কৌণিক বিন্দু ও থেকে অঙ্কিত দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, ধরেন ও এ বরাবর ও এ ধরলাম, আপনারা যাতে এ বরাবর আমি ও বি ধরলাম, তাহলে কোনো একটা সামান্তরিকের একটি কৌণিক বিন্দু ও থেকে অঙ্কিত দুইটা সন্নিহিত বাহু ও এ এবং ও বি যদি একই ক্রমে দুইটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, ধরেন একটা ও এ বরাবর ভেক্টর পি এবং ও বি বরাবর ভেক্টর কিউ মান ও দিক নির্দেশ করে, আমি সামান্তরিকটা একদম সম্পূর্ণ করে এঁকে ফেলি। তাহলে উক্ত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ, তাহলে উক্ত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে ধরেন আমি ও সি একটি কর্ণ নিলাম, তাহলে এই ও সি কর্ণটা কি হবে? এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি কি? পি এবং কিউ ভেক্টরের লব্ধি কি হবে? আর হবে। তাহলে আমি সূত্রটা আবার বলতেছি যে কোনো সামান্তরিকের একটি কৌণিক বিন্দু ও থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু ও এ এবং ও বি বরাবর দুটো ভেক্টর পি এবং কিউ নির্দেশ করলে, তাহলে ওই দুইটা ভেক্টরের লব্ধি হবে ওই সামান্তরিকের কর্ণ ও সি যেটা হবে ওইটা, ওই ও সিকে আমি আর ধরে নিছি, আর দিয়ে ইন্ডিকেট করছি এবং আমি মনে মনে ধরলাম যে এই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। ওকে, আমি এখন কি করলাম? আমি এখন এই সামান্তরিকের ও এ বাহুকে একটু বর্ধিত করলাম ওডি পর্যন্ত এবং এই সামান্তরিকের সি থেকে আমি এই ডি এর উপর একটা লম্বা আঁকলাম সিডি। যেহেতু এটা একই কোণ, তাহলে আমি এটাকেও আলফা লিখতে পারি এবং আমরা জানি সামান্তরিকের পরস্পর দুইটা বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলে ও বি যদি কিউ হয় অবশ্যই এ সিটাও কি হবে? কিউ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন ধরেন আমি কি করব, এখন আপনারা যদি না বুঝতে পারেন আমি বারবার বলছি কমেন্টে জানাবেন, আর কে কে ক্লাস করতেছেন এটাও একটু কমেন্টে জানাবেন। ওকে, আমি এখন ত্রিভুজ সি এ ডি নিব। ত্রিভুজ কি নিব? ত্রিভুজ সি এ ডি এ আমি কি নিব? আমি নিব হলো সাইন আলফা। কি নিব? সাইন আলফা। আমরা জানি সাইন আলফা বা সাইন থিটা সমান হলো লতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে একটু খেয়াল করেন তো, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হবে সিডি আর অতিভুজ কি হবে? অতিভুজ হবে এসি। ওকে, তাহলে আমি কি করতে পারি? আমরা জানি যে এসি ইকুয়ালস টু হলো কিউ, তো এসির জায়গায় আমি কিউ লিখবো, শুধু কিউ লিখলাম, মানটা নির্দেশ করলাম, এটা কি সিডি। তাহলে আমি কি পেলাম? সুতরাং সিডি ইকুয়ালস টু কিউ সাইন আলফা। ওকে ফাইন। এখন দেখেন আবার আমি যেহেতু সাইন আলফা নিয়ে করছি, এখন আমি কজ আলফা ইকুয়ালস টু কী হয় এটা একটু দেখি। আমরা জানি কস থিটা বা কজ আলফা ইকুয়ালস টু ভূতি, আমি আপনাদেরকে পড়াইছিলাম ভূতি মানে ভূমি বাই অতিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কি? অবশ্যই এডি হবে, অর্থাৎ এডি। অতিভুজ কি হবে? অতিভুজ হবে এসি, এডি বাই এসি নিলাম। আমরা এসির মানটা জানি, এসির ভ্যালুটা হলো আমরা জানি হলো কিউ লিখে দিলাম, আর এখানে এডি। তাহলে আমি কী পেলাম? এডি ইকুয়ালস টু কিউ
কজ আলফা। ওকে, এখন আমি কি করব, এখন আমি ওভারঅল একটা ত্রিভুজ ধরবো, যে COD ত্রিভুজে কি নিব, কি ত্রিভুজ নিব, ত্রিভুজ COD এ। তাহলে আমি নিয়ে ফেললাম ত্রিভুজ COD এ। আমি পিথাগোরাসের উপপাদ্য ফেলবো এখানে। এই ত্রিভুজকে কি করব, COD ত্রিভুজকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি লিখতে পারি অতিভুজ স্কোয়ার। আমরা সবাই পিথাগোরাসের উপপাদ্যটা পড়ে আসছি যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, লম্ব কি, লম্ব CD, তাহলে CD স্কোয়ার প্লাস ভূমি কি, ভূমি OD স্কোয়ার, আমি OD স্কোয়ার লিখে দিলাম। এখন দেখেন তো আপনারা সবাই ওসির মানটা কত, ওসির মান অবশ্যই R। তো ওসির জায়গায় আমি কি লিখলাম R, যেহেতু এখানে ওসি স্কোয়ার আছে এই কারণে R স্কোয়ার হবে। আর সিডির মান কত, সিডির মান আমি একটু আগে বের করছি, সিডি হলো কিউ সাইন আলফা, তার মানে সিডি স্কোয়ার আছে, তাহলে অবশ্যই এই কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হবে, এটাকে স্কোয়ার করলে। তো আমি লিখে দিলাম কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন দেখুন তো ওডি স্কোয়ার, আমি কি সরাসরি ওডির কোনো ভ্যালু জানি, আমি জানি না। এই কারণে ওডিকে আমি লিখব OA প্লাস এডি, OA প্লাস এডি, অর্থাৎ ওডি ইকুয়ালস টু হবে OA প্লাস এডি। ও এর সাথে এডি যোগ করলে আমি ওডি পাই। কেন লিখলাম, কারণ ও এর মানও জানি, আমি এডির মানও জানি, যে এখানে বের করছিলাম। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমি ওডি স্কোয়ারকে তাহলে কী লিখতে পারি, OA প্লাস এডি স্কোয়ার। ওকে, তাহলে এখন কি হবে, সুতরাং আর স্কোয়ার, এই সূত্রটা সবাই পারেন, তারপর আমি একটু দেখাই দিলাম যে জিনিসটা কিভাবে হয়। তাহলে এখানে কি হবে, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস, এখানে দেখেন তো ও এর যদি আমি এ ধরি মনে মনে এবং এডিকে যদি মনে মনে বি ধরি, তাহলে A প্লাস বি হোল স্কোয়ার সূত্র, A প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা সবাই পারি। A স্কোয়ার প্লাস 2A, এ মানে OA, বি মানে এডি, 2AB প্লাস বি স্কোয়ার মানে এডি স্কোয়ার। ওকে, তাহলে দেখেন, সুতরাং আমি লিখতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস OA। OA মানে কি দেখেন তো, এই ও এর ভ্যালুটা কি পি না, ও স্কোয়ার মানে কি হবে, শুধু মানটার দিয়ে আমি কাজ করব, ও স্কোয়ার মানে পি স্কোয়ার হবে প্লাস, এই প্লাস লিখলাম 2, OA মানে হলো পি, আর এডি মানে কত, এডি মানে আমি বের করছিলাম হলো কিউ কজ আলফা, তাহলে এডির জায়গায় আমি কি লিখবো, কিউ কজ আলফা প্লাস এডি স্কোয়ার। এডি স্কোয়ার মানে কি, এই পুরাটা স্কোয়ার করলে হবে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তাহলে আমি লিখে দিলাম যে আপনার কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তাহলে এই সূত্রটাকে একটু দাগ দিই, সরি, সুতরাং এটা কি হবে, সুতরাং আর স্কোয়ার হবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস পি স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা প্লাস, আমি হুদায় এক লাইন দুইবার লিখলাম, যাই হোক আমি জিনিসটা আবার শেষ করে দিতেছি। দেখেন এইটাই থেকে আর এইটাই থেকে কি কমন যায়, অবশ্যই কিউ স্কোয়ার কমন যায় এই দুইটাই থেকে। তাহলে আমি কিউ স্কোয়ার কমন নিলাম, কিউ স্কোয়ার কমন নিলে এখানে থাকে সাইন স্কোয়ার আলফা, আমি লিখে দিলাম সাইন স্কোয়ার আলফা, আর এখানে থাকে কজ স্কোয়ার আলফা, আমি লিখে দিলাম কজ স্কোয়ার আলফা। এরপর কি থাকে, আর এখানে থাকে পি স্কোয়ার ছিল, পি স্কোয়ার লিখলাম, এখানে ছিল 2PQ কজ আলফা, আমি লিখে দিলাম 2PQ কজ আলফা। আপনারা যদি দেখতে না পান অবশ্যই আমাকে জানাবেন। ওকে, এখন তাহলে এই সূত্রটা কি হলো, সুতরাং আর স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, এখানে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান আমরা জানি 1, তাহলে এই মানটা হয়ে যাবে 1 প্লাস পি স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা। ওকে, তাহলে লিখতে পারি, সুতরাং আর স্কোয়ার ইকুয়ালস টু, এই পি স্কোয়ারটা যদি আগে লিখি আমরা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা। সুতরাং আর ইকুয়ালস টু কী হবে, আর ইকুয়ালস টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বা 2PQ যদি আগে লেখেন তাহলে কি হবে, 2PQ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা যদি দুইটা ভেক্টরের মান জানি এবং তাদের মধ্যবর্তী কোণ জানি,
তাহলে এদের লব্ধির মান আমরা অতি সহজে নির্ণয় করতে পারবো। এরকম অনেকগুলা নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে এই জাতীয় জিনিসগুলো আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। ওকে, আশা করি লব্ধির মান আর কীভাবে হলো আপনারা সকলেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এদের কোন একটা লব্ধিটা কোন একটা ভেক্টরের সাথে যে কোণে থাকবে লব্ধিটা সেই কোণ সেই থিটার মানটা নির্ণয় করা শেখাবো। আমি সামান্তরিকটা আবারও আঁকায় দেখাচ্ছি, একটু দেখেন আপনারা। হ্যাঁ, ধরেন এই যে এরকমভাবে সামান্তরিকটা আবারও আঁকালাম আমি। এখানে কণিক বিন্দু ও থেকে আমি এখানে ও এ বাহু নিয়েছিলাম, এখানে ও বি বাহু নিয়েছিলাম, এটাকে আমি বর্ধিত করছিলাম। আচ্ছা, ওকে ইতি, থ্যাংক ইউ আপু। সামিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটি করেন, আশা করি ভেক্টর নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আমার কাছে কোনো নাই আজকে। ধরেন আমি ট্রেনিংয়ে আসছি, ট্রেনিংয়ে ছিলাম বা ট্রেনিং থেকে আবার আমি সিলেটে আসছি, যে কারণে আমার কাছে কোনো বই নেই। বই না থাকলেও কোনো সমস্যা নেই, আমি সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? দেখেন তাহলে কণিক বিন্দু ও থেকে আমি ও এ বাহু নিয়েছি এবং ও বি বাহু, ও এ বরাবর আমি পি ভেক্টর নিয়েছিলাম আর ও বি বরাবর আমি কিউ ভেক্টর নিয়েছিলাম। এটাকে আমি বর্ধিত করছিলাম ডি পর্যন্ত এবং এটাকে আমি সি লিখছিলাম, সি দ্বারা ইন্ডিকেট করছিলাম। সি থেকে আমি এডির উপর একটা সিডি লম্ব আঁকছিলাম, আর এটা যেহেতু আলফা ছিল, আর এখানেও সামুদ্রিক কণিক বিন্দু থেকে আমি একটা কর্ণ আঁকছিলাম, যে কর্ণটা কি নির্দেশ করছিল? লব্ধির মান ও দিক নির্দেশ করছিল। এবং আমি কি করছিলাম? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত ধরছিলাম? আলফা ধরছিলাম। এখন আমি কি করব? এটুকু আলফা হলে এটাও কি হবে? আলফা হবে। এটা আর এটা যেহেতু পরস্পর বিপরীত বাহু ও বি আর ও সি, এটা কিউ হলে এটাও কি হবে? কিউ হবে। ওকে, এখন আমি মনে মনে ধরবো যে মনে করি লব্ধি আরটা ও এ ভেক্টরের সাথে বা ও এ বাহুর সাথে থিটা কোণ উৎপন্ন করে। কি কোণ? থিটা কোণ। এখন আমি আপনাদেরকে আরও মজার একটা বিষয় শেখাবো, সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন। আমরা জানি ট্যান থিটা কি? ট্যান থিটা ইকুয়ালস টু শেখাবো ট্যান থিটা কোন ত্রিভুজের ক্ষেত্রে? ট্যান থিটা শেখাবো হলো ত্রিভুজ সি ও ডি এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ত্রিভুজ সি ও ডি এর ক্ষেত্রে, অর্থাৎ সি ও ডি এ পুরা একটা ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই ভূমি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কি হবে? অবশ্যই সিডি হবে। ভূমি কি হবে? ভূমি হবে ওডি। তো আমি লিখে দিলাম ভূমিটা ওডি। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, না বুঝতে পারলেও আমাকে বলবেন। ট্যান থিটা ইকুয়ালস টু সিডি বাই ওডি, অর্থাৎ লম্ব বাই ভূমি। আচ্ছা, এখন দেখেন তো আপনাদেরকে আমি শিখাইছিলাম যে সিডি ইকুয়ালস টু কি? সিডি ইকুয়ালস টু আমি শিখাইছিলাম যে কিউ সাইন আলফা। এই কারণে আমি সিডির জায়গায় কি লিখে দিব? সিডির জায়গায় আমি লিখে দিব কিউ সাইন আলফা। আর ওডিকে চাইলে লিখতে পারি ও এ প্লাস এডি, কারণ আমি ওডির ডিরেক্ট মান জানি না। এই কারণে আমি কি লিখে দিলাম? ওডিকে ও এ প্লাস এডি ট্যান থিটা। ওকে, এখন দেখেন আমি কিউ সাইন আলফা লিখে দিলাম ও এর মান কত? পি। আমি লিখে দিলাম পি, শুধু মানটা ইউজ করবো, এখানে দিক নির্দেশ করবো না। আর এডির মানটা আমি আগের পেজে লিখে দিয়েছিলাম এডি ইকুয়ালস টু কিউ কজ আলফা। আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এখান থেকে তাহলে আমি কি এ থিটা অর্থাৎ লব্ধি ভেক্টর আরটা যে পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, আমি এই সূত্রের সাহায্যে সেই থিটাটা আমি বের করতে পারবো, ঠিক আছে? ওকে, মনে রাখবেন এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে লব্ধি আরটা যার সাথে কোণ উৎপন্ন করে, দেখেন লব্ধি আরটা কার সাথে কোণ উৎপন্ন করছিল? পির সাথে। সেই পিটা একা থাকে, দেখেন পিটা কিন্তু একা আছে। একা বলতে পির সাথে আলফা নাই, কোনো আলফা নাই। এই কারণে মনে রাখবেন কোনো অঙ্কে যার সাথে কোণ উৎপন্ন করবে তাকে একা রাখবেন। তাহলে আমি এখানে একটা জিনিস সুন্দর করে লিখে দিচ্ছি, এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে যার সাথে কোণ উৎপন্ন করে সে একা থাকবে। যার সাথে কোণ উৎপন্ন করে সে একা থাকে। ওকে, এখন যেহেতু তাহলে লব্ধি ভেক্টরটা বা লব্ধি আরটা পির সাথে কোণ উৎপন্ন করছিল এই থিটা কোণ, এই কারণে পিটা এখানে একা আছে। এই জিনিসটা পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে আশা করি। তাহলে লব্ধির ভেক্টর অর্থাৎ লব্ধি আর এবং থিটা
মানে লব্ধি ভেক্টরটা যার সাথে কোণ উৎপন্ন করে সেই দিকটা অর্থাৎ লব্ধির দিকটা আমরা নির্ণয় করতে পারবো। লব্ধির মান এবং লব্ধির দিকটা আমরা কি করতে পারবো, আইডেন্টিফাই বা নির্ণয় করতে পারবো। দেখতে পাচ্ছেন না? এখন দেখতে পাচ্ছেন? এটা জানাবেন আমাকে আপু। এখন দেখতে পাচ্ছেন কি? এখন আই থিঙ্ক দেখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন? একটু জানাবেন আমাকে। হ্যাঁ, খুবই সহজ, যদি বুঝতে পারেন। আমি দেখতে পাচ্ছি ইতি, হ্যাঁ সে ক্লাসটি দেখছে, আরও 4-5জন ক্লাসটি দেখতে পাচ্ছে। জি ভাইয়া দেখতে পারছি। আপনারা কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। আমি বারবার বলে দিলাম যে আমি শুরুতেই বলছিলাম আজকে ভেক্টর চ্যাপ্টারটা আমি A to Z আপনাদেরকে একদম যে বিষয়গুলো ভেক্টরের ক্ষেত্রে আপনাদের লাগবে সেই বিষয়গুলো একদম আমি শেষ করে দেবো আজকে অল্প একটু ক্লাসের মধ্যে। ওকে থ্যাংক ইউ। তাহলে আমি কি শিখলাম, যে সামান্তরিকের সূত্রের সাহায্যে দুইটা ভেক্টরের লব্ধির মান এবং ওই লব্ধির দিকটা কোন দিকে হবে সেটা আমি আইডেন্টিফাই করতে পারলাম। এখন ধরেন আপনাদের এই যে নদী নৌকার যে অঙ্কগুলো আছে, নদী নৌকার অঙ্কগুলো আপনারা পারেন না, একদম সোজা অঙ্ক। ধরেন এইরকম একটা কি নদী, এই যে এরকম একটা নদী, নদীর একটা স্রোত আছে, কি আছে? স্রোত আছে। স্রোত হলো এইদিকে। তো আমি মনে মনে ধরলাম স্রোতের বেগকে মনে মনে ধরলাম ইউ। হ্যাঁ, যেহেতু শিমুল তোমার কিন্তু ক্লাসগুলো করা দরকার। ক্লাস আর মিস দেবো না, আমি প্রতিদিনই তোমাদের জন্য ক্লাস রাখবো। আমার একটু দৌড়াদৌড়ি ছিল যে কারণে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারছিলাম না। আমি কয়েকজনকে বলছি, তোমাদের কারোর সাথে কমিউনিকেট ছিল না, এই কারণে তোমাদেরকে আমার বলা হয় নাই, অনেককে আমি বলছি। সো আশা করি তোমরা ক্লাসগুলো মিস দিবা না। তোমাদের যে বিষয়গুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আমি আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে তোমাদের একটা সর্বোচ্চ একটা প্রস্তুতি আমি এনে দেবো। ওকে, ধরো একটা নদী, এরকম একটা নদী, এদিকে স্রোতটা প্রবাহিত হইতেছিল, সেই স্রোতের বেগ আমি ইউ ধরলাম, যেহেতু নদীতে স্রোত আছে। হ্যাঁ, তাহলে আপনি যদি বা আপনারা যদি সোজাসুজি রওনা দেন নদী এই পার থেকে ওই পারে যাইতে, হ্যাঁ, তাহলে কি আপনারা সোজাসুজি পৌঁছাতে পারবেন? যেহেতু স্রোত আছে, না, পৌঁছাতে পারবেন না। এই কারণে সোজাসুজি পৌঁছাতে হলে অর্থাৎ এ পার থেকে ওই পারে পৌঁছাতে হলে অবশ্যই আপনাদেরকে এই স্রোতের বেগের সাথে একটা অ্যাঙ্গেলে, হ্যাঁ, একটা অ্যাঙ্গেলে, কত অ্যাঙ্গেল? ধরেন এটা হলো আপনার বেগ, সাঁতারুর বেগ বা আপনার বেগ ভি, এটা হলো স্রোতের বেগ। তাহলে ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে অবশ্যই আপনাকে আলফা কোণে যদি আপনি রওনা দেন স্রোতের বেগের সাথে, তাহলে আপনি সোজাসুজি মানে অন্য পারে পৌঁছাতে পারবেন, মানে সোজাসুজি পৌঁছাতে পারবেন এই পার থেকে এই পারে। তাহলে আমি আবার কি বলছি, একটা নদী আছে, নদীর স্রোত আছে, স্রোতযুক্ত একটা নদী। আপনি কি করবেন? নদীর এই পার থেকে ওই পারে সোজাসুজি পার হতে চাচ্ছেন। সোজাসুজি পার হতে চাইলে আপনি যদি এই বরাবর সোজাসুজি রওনা দেন, দেখতে পারবেন যে আপনি সোজাসুজি রওনা দিলে আপনি সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবেন না, আপনি এই দিক থেকে এইখানে পৌঁছাতে পারবেন হয়তো বা। আপনার এটা প্র্যাকটিক্যাল, ফিজিক্স হলো প্র্যাকটিক্যাল পুরাটাই। এই কারণে আপনি কি করবেন, সোজাসুজি পৌঁছাতে হলে এই স্রোতের বেগের সাথে ভি বেগে, এটা হলো সাঁতারের বেগ, ধরেন আপনার বেগ, আলফা কোণে রওনা হবেন। তাহলে দেখতে পারবেন যে আপনি অবশ্যই সোজাসুজি পৌঁছাতে পারবেন। ধরেন তখন আপনার ওই লব্ধি বেগটা ইউ এবং ভি এর সামান্তরিকের সূত্রে যেমন আমি লব্ধি বেগটা বের করা শিখাইছি, ইউ এবং ভি এর লব্ধিটা তখন ধরেন মনে মনে আর পাবেন, কি আর। এখন ধরেন আমি এই সূত্রটা আরও সুন্দর করে আপনাদেরকে বোঝাই দিতেছি যে এই সূত্র নিয়ে আর যাতে কোনো প্রবলেম না থাকে। তাহলে দেখেন তো, এটার আমি যদি থিটার মানটা বের করতে চাই বা কত ডিগ্রি কোণে বা আলফার মান কত হলে সোজাসুজি ওপর মানে এ পার থেকে অন্য পারে সোজাসুজি যেতে পারবে, অর্থাৎ স্রোতের বেগ এবং সাঁতারের বেগের মধ্যবর্তী কোণ কত হলে সে এই পার থেকে ওই পারে সোজাসুজি পৌঁছাতে পারবে। এটা বোঝানোর জন্য আমি একটা জিনিস সুন্দর করে বোঝাই দিতেছি, আশা করি আর কোনো দিন এই জাতীয় অঙ্কে প্রবলেম হবে না। ধরেন আমি এই লব্ধি যে পাইলাম, লব্ধি আরটা, এই লব্ধি আরটা মনে মনে ধরলাম কি, লব্ধি আরটা এই স্রোতের বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করে। কি কোণ? থিটা কোণ। তাহলে থিটাটা কার মধ্যবর্তী কোণ? স্রোতের বেগ এবং যে আমরা লব্ধি মান পাইছি, লব্ধি বেগ, যে বেগে আমি সোজাসুজি অপর পারে পৌঁছাইছি, এই বেগের মধ্যবর্তী কোণ আমি কত ধরলাম? থিটা ধরলাম। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমরা যেহেতু ট্যান থিটা লব্ধির দিক নির্ণয়ের সূত্র একটু আগে শিখলাম, আমি কি শিখছিলাম যার সাথে কোণ উৎপন্ন করে সে একা থাকে। কার সাথে কোণ উৎপন্ন করছে লব্ধি আরটা? ভির সাথে তো করে নাই। কার সাথে কোণ উৎপন্ন করছে? ইউর সাথে। ইউকে আগে আমি একা রেখে দিলাম। উপরে কি লিখছিলাম? উপরে আমি আরেকটা বেগ লিখছিলাম। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে জিনিসটা সূত্রটা আবার একটু ক্লিয়ার করে দেই। আমি এইরকম লিখছিলাম যে উপরে লিখছিলাম কিউ সাইন আলফা
নিচে লিখছিলাম পি প্লাস কিউ কজ আলফা। এটা কীভাবে আসছে ওইটা আমি দেখাই দিয়েছিলাম। তাহলে বরাবরের মতন ওইভাবে এই জিনিসটা যেহেতু ওর সাথে কোনো উৎপন্ন করছে স্রোতের বেগের সাথে, ওরে তুমি আপনারা একা রাখলেন, এখানে প্লাস দিলেন সূত্র অনুযায়ী। আরেকটা মানে অন্য বেগটা কি, এখানে অন্য বেগটা ভি, তাহলে এখানে লিখবেন ভি কস আলফা, আর এখানে কি লিখবেন ভি সাইন আলফা। আশা করি বুঝতে পারছেন। যেহেতু ইউর সাথে কোন উৎপন্ন করছে, আমি আবারও বলছিলাম আপনাদের এখানে আমি লিখে দিয়েছিলাম যে যার সাথে কোন উৎপন্ন করে সে একা থাকে। যেমন পির সাথে লব্ধি আরটা পির সাথে কোন উৎপন্ন করছিল, আমি সূত্রের সাথে দেখাই দিয়েছিলাম সুন্দর করে, পিটা একা রয়েছে আর সাইন আলফা কার সাথে মানে কিউর সাথে সাইন আলফা গেছে মানে আরেকটা বেগের সাথে, আর এখানে প্লাস ইউর সাথে আবার কজ আলফা গেছে নিচে। একইভাবে এখানেও আমি সেম জিনিসটা করলাম, ইউর সাথে যেহেতু লব্ধি আরটা থিটা কোণ উৎপন্ন করছে, ইউকে একা রাখলাম, প্লাস আরেকটা বেগ কি আছে ভি আছে, ভি এর সাথে নিচে কজ আলফা নিতে হয় আর উপরে সাইন আলফা নিতে হয়। হ্যাঁ, তো এখন দেখেন বা ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান থিটার মানটা কত হবে দেখি কে পারে, কেউ একজন আমাকে কমেন্টে জানান যে এখানে ট্যান থিটার মানটা কত হবে। ট্যান থিটার মানটা অবশ্যই এই যে এটা হলো স্রোতের বেগের সাথে থিটা, স্রোতের বেগের সাথে এটার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে এখানে কত হবে ট্যান থিটা মানে কি ট্যান 90 ডিগ্রি হবে। ইকুয়ালস কি লিখবেন ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। সামিয়া সাম, হ্যাঁ সে তোমার অ্যান্সার ঠিক আছে, থ্যাংক ইউ আপু। তাহলে তাসিফ আল তুহা সেও বলছে 90 ডিগ্রি, ওকে গুড, তোমরা অঙ্কগুলো করছো সেজন্য পারো, আরও ক্লিয়ার হয়ে নাও এই বিষয়গুলো কীরকম হয়েছে। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। ট্যান 90 ডিগ্রির মান হলো অসীম, কত ট্যান 90 ডিগ্রির মান অসীম, এই কারণে 1 ভাগ আমি 0 লিখলাম। 1কে বা কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করা হয় দেখবেন মানগুলো আসতেছে না, অর্থাৎ অসীম, মানটা অসীম, এই কারণে আমি মনে মনে 1কে 0 দ্বারা ভাগ করলাম। ট্যান 90 ডিগ্রির মান অসীম, অসীমকে আমি বোঝানোর জন্য 1 ভাগ 0 লিখে দিলাম মনে মনে। তাহলে এখানে কি হবে ভি সাইন আলফা, এখানে হবে ইউ প্লাস ভি কজ আলফা। আমি এই জিনিসটা মানে কোন ক্ষেত্রে এই প্রয়োগটা আমি করতেছি যে স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণে অ্যাঙ্গেলে আমি রওনা হলে সোজাসুজি এই পার থেকে ওই পারে যেতে পারবো। কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো আমি 1-এর সাথে ইউকে গুণ দিব, 1 আর ইউ গুণ করলে হবে ইউ, আবার 1-এর সাথে ভি কজ আলফাকে গুণ দিব, তাহলে 1-এর সাথে ভি কজ আলফা গুণ হলে হয় ভি কজ আলফা, আর 0-এর সাথে এটা গুণ হলে হয়ে যাবে 0। ওকে, তাহলে কত হবে তাহলে আমি লিখতে পারি ভি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ, বা কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি, আর আলফা ইকুয়ালস টু কী হবে, আলফা ইকুয়ালস টু হবে তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে মাইনাস ইউ বাই ভি, ইউ কার বেগ, ইউ হলো স্রোতের বেগ। তাহলে মনে রাখবা সবসময় আলফার মানটা বের করতে হলে কজ ইনভার্স লাগবা, তারপর মাইনাস লাগবা, মাইনাস লিখে কী লাগবা স্রোতের বেগ, ইউকে আমরা স্রোতের বেগ ধরেছিলাম। তুমি যদি ভি ধরতা স্রোতের বেগ তাহলে এখানে ভি হতো ভি, আর এখানে যদি সাঁতরের বেগ ইউ ধরতা তাহলে এখানে ইউ হতো, কোনো সমস্যা নাই। তোমরা আবার কনফিউশনে ফেলো না যে স্যার স্রোতের বেগকে তো এখানে ভি ধরছে, কোনো সমস্যা নাই, তুমি এখানে ইউ ধরে নিচ্ছ, আর সাঁতারুর বেগকে তুমি এখানে ভি ধরে নিচ্ছ। এটা কার বেগ, এটা হলো সাঁতারুর বেগ। দেখো তোমরা এখনই ক্লাসটা শেষ করার পর এই অঙ্কগুলো করবা, দেখবা যে একদম মানে ক্লিয়ার হয়ে গেছে অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে আমি কী লিখলাম আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ভি ইউ বাই ভি। এখানে আরেকটা শর্টকাটই আছে, টেকনিক আছে, তোমরা এটা বের করার ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু ডাইরেক্ট লিখবা মাইনাস, সূত্রের মাইনাস, যে বেগটা ছোটো থাকবে ওই বেগটা সবসময় উপরে থাকবে, দেখবা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে ছোটো বেগ বা বড় বেগ। এটা হলো এমসিকিউ সলিউশন করার জন্য বা অ্যাডমিশন টেস্ট যখন আপনারা দিবেন তখন এই অঙ্কগুলো করার জন্য। তাহলে আলফা অর্থাৎ আলফার মানটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে স্রোতের বেগের সাথে রওনা হলে সে সোজাসুজি ওপর এই পার থেকে অন্য পারে সোজাসুজি পৌঁছাতে পারবে, সেটা হলো আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বা সাঁতারের বেগ, বা মাইনাস ছোটো বেগ বা বড় বেগ। আশা করি সবাই ক্লিয়ার, যারা যারা ক্লিয়ার তারা একটু আমাকে কমেন্টে জানাও, আমি তাহলে পরবর্তী যে স্কেলার গুণফল, ভেক্টর গুণফল, এরপর হলো এরপর হলো ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল, এগুলো আমি বিস্তারিত সব কিছু শিখিয়ে দিব এবং লাস্টে ক্লাস শেষে আমি সিকিউ সলভ করাবো, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় আছে, তাহলে আমি আশা করি যে স্রোতের বেগ স্রোতের বা নদী নৌকার অঙ্ক নিয়ে
কোনো সমস্যা হবে না। হ্যাঁ, বা সাঁতারের ক্ষেত্রে সাঁতারও কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হলে সে সোজাসুজি মানে এ পার থেকে সোজাসুজি ওই পারে পৌঁছাতে পারবে, এই অঙ্ক নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে শেখাবো। আমি বলছি কি আজকে ভেক্টর চ্যাপ্টারে যা যা বিষয়গুলো মানে যে যে বিষয়গুলো থেকে কোশ্চেন থাকবে শুধুমাত্র সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেব। এখন আমি ওকে, থ্যাংক ইউ ইতি। আমি আপনাদেরকে দেখাবো স্কেলার গুণন। ভেক্টর গুণন কত প্রকার? 2 প্রকার। একটা হলো স্কেলার গুণন বা ডট গুণন, আরেকটা হলো ভেক্টর গুণন বা ক্রস গুণন বা ক্রস গুণফল, যেটাই ধরেন আপনারা, যেটা বুঝেন। তাহলে ভেক্টর গুণন কত প্রকার? 2 প্রকার। একটা হলো স্কেলার গুণন বা ডট গুণন, আর একটাকে বলে ভেক্টর গুণন বা ক্রস গুণন। ক্রস চিহ্ন দেয় দেখে আমরা বলি ক্রস গুণন। এটা শেখার আগে আপনারা আয়তাকার একক ভেক্টর জিনিসটা কি এটা একটু শিখে নেন। আয়তাকার একক ভেক্টর এটা সবাই পারেন, তারপরে একটু তাড়াতাড়ি সময়ের মধ্যে একটু শেষ করে দিতেছি। আচ্ছা, বৃষ্টির ম্যাথগুলো আমি ধারাও মানে আমার সব কিছু সাজানো আছে, আমি করে দেব। হ্যাঁ, আয়তাকার একক ভেক্টর মনে রাখবা যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক মানে কি? এটা যদি মূল বিন্দু ধরি ও, তো এটা যদি এক্স অক্ষ ধরি এটা হলো একমাত্রিক। আমি যদি এখানে ওয়াই অক্ষ ধরি এটা হয়ে গেল ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক, এবং এই বরাবর যদি আমি জেড অক্ষ ধরি তাহলে হয়ে গেল ত্রিমাত্রিক। তাহলে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর কে ধরা হয় এদেরকে আয়তাকার একক ভেক্টর বলে। তাহলে আমি কি বললাম? ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর জে কে ব্যবহার করা হয় তাদেরকে আয়তাকার একক ভেক্টর বলে। তাহলে আয়তাকার একক ভেক্টর কোনগুলো? আই জে কে। আইটা কি অক্ষ বরাবর? সবসময় মনে রাখবা আইটা হলো এক্স অক্ষ বরাবর, যেটা কোন অক্ষ বরাবর? যেটা হলো ওয়াই অক্ষ বরাবর। কেটা কোন অক্ষ বরাবর? কেটা হলো জেড অক্ষ বরাবর। ওকে, তো স্কেলার গুণফলটা কীরকম? ধরো সাপোজ আগে আমি স্কেলার গুণফলটা এ ভেক্টর সাপোজ আমি এ ভেক্টর এ এক্স ইউনিট ভেক্টর এক্স আই মানে এক্স অক্ষ বরাবর মানটা হলো এক্স, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে অঙ্কগুলা। ওয়াই অক্ষ বরাবর মানটা এ ওয়াই অক্ষ দেখে আমি ইউনিট ভেক্টর জে নিছি, এবং জেড অক্ষ বরাবর এ জেড ইউনিট ভেক্টর কে, এবং আরেকটা ভেক্টর আমি বি নিলাম, বি ভেক্টর। তাহলে এটা কী হবে? বি এক্স ইউনিট ভেক্টর আই প্লাস বি ওয়াই ইউনিট ভেক্টর জে প্লাস বি জেড ইউনিট ভেক্টর কে। ওকে, সাপোজ আমি এগুলার কী করাবো? এগুলো ডট গুণফল করাবো। ডট গুণফল দেখে আমি এ ডট বি লিখলাম। হ্যাঁ, এ ডট বিটা হবে এ বি কস থিটা। ডট গুণফলের ক্ষেত্রে আমরা সবসময় কী থিটা নেব? কস থিটা, মনে থাকে জানো। তাহলে আমি কি নিলাম? এ বি, এই যে এ আর বি নিলাম এগুলা কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টরের মান দেখে যে আমি মডুলাস অফ এ ভেক্টর নিছি, মডুলাস অফ বি ভেক্টর, মডুলাস অফ এ ভেক্টর দ্বারা বোঝাইছি এ ভেক্টরের মান, মডুলাস অফ বি ভেক্টর দ্বারা বোঝাইছি বি ভেক্টরের মান, সাথে নিলাম কস থিটা। বা তুমি চাইলে এভাবে যদি লেখো তোমার অঙ্ক কেউ কাটতে পারবে না, শুধু এ দিলা শুধু বি দিলা, বইতে যেভাবে লিখছে তাও তোমাকে কাটবে না, সমস্যা নেই। শুধু এ দ্বারা বোঝাইলা এ ভেক্টরের মান, শুধু বি দ্বারা বোঝাইলা বি ভেক্টরের মান। তাহলে আমি এ ডট বি কীভাবে বের করবো? এ ভেক্টরের মান জানতে হবে আমার, বি ভেক্টরের মান জানতে হবে, এবং এদের মধ্যবর্তী কোণ আমার জানতে হবে। তখন শুধুমাত্র আমি এ ডট বি বের করতে পারবো। বা আরেকটা বিষয়, এ মানে এ ডট বি আরেকভাবে আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে? ধরো সাপোজ এ ডট বি ডট গুণফল কীরকম হয়? আমি এ যে মানটা ছিল ওইটা আমি লিখলাম এক্স আই এ ওয়াই জে এ জেড কে ডট বি ভেক্টর কী কী ছিল? বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে।
তোমরা যদি কেউ না বুঝতে পারো আমাকে একটু বলবা। তাহলে মনে রাখবা ডট গুণফলের ক্ষেত্রে সবসময় এই আই আর আই গুণ দিবা, অর্থাৎ আয়ের সহগ আর এখানে আয়ের সহগ গুণ দিবা। আয়ের সহগ এখানে কি আছে, এক্স আছে, আয়ের সহগ এখানে কি আছে, বি এক্স আছে, আর আই ডট আই মনে রাখবা সবসময় ডট গুণফলের ক্ষেত্রে আই ডট আই বা জে ডট জে বা কে ডট কে এর মানটা কত হয়, মানটা হয় 1 হয়। এই কারণে যে আমি যখন আয়ের সহগ আর আয়ের সহগ গুণ দিব এক্স বি এক্স, আর এখানে ছিল আই ডট আই মিলে 1 হয়ে গেছে, এই কারণে আমি ওই 1টা লিখিনি। এটা কেন আই ডট আই জে ডট জে বা কে ডট কে এর মানটা 1 হয় আমি এটা একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি। আবার মনে রাখবেন যদি আমি লিখি আই ডট জে এই মানটা কিন্তু 0 হয়ে যায়, বা জে ডট আই মানটা কিন্তু 0 হয়ে যায়, বা এগুলা এমসিকিউর জন্য আসবে, বা কে ডট আই বা কে ডট জে মানটা কিন্তু 0 হয়ে যায়। কেন 0 হয়ে যায় আমি এখনই ক্লিয়ার করে দেবো। এই জিনিসটা আগে মনে রাখেন যে আই ডট আই মানে 1, জে ডট জে মানে 1, কে ডট কে মানে 1। একইভাবে জের শখ এখানে আছে, এখানে প্লাস আছে, প্লাস দিলাম। জের শখ আছে এ ওয়াই, সবসময় শখ মানে জের শখ গুণ দিবেন, আয়ের শখ গুণ দিবেন, কে শখ গুণ দিবেন। তাহলে এখানে কী হবে, এ ওয়াই বি ওয়াই প্লাস আর জে ডট জে মিলে 1 হয়ে গেল, এখানে হবে এ জেড ইন্টু বি জেড, কে ডট কে মিলে 1 হয়ে গেছে। এখন আসলো যে আমি আপনাদেরকে যে জিনিসটা বলছিলাম কেন আই ডট আই মানটা 1 হয়। এই যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক আমি বলছিলাম, ও এক্স বরাবর ইউনিট ভেক্টর আই নিছি, ও ওয়াই বরাবর ইউনিট ভেক্টর জে নিছি, এবং ও জেড বরাবর ইউনিট ভেক্টর কে নিছি। দেখেন তো এদের মনে রাখবেন এদের সবগুলো মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত, 90। মধ্যবর্তী কোণ কত, 90। ওকে, তাহলে আমি যখন আই ডট আই এটার যখন নির্ণয় করতেছি ডট গুণফল অনুযায়ী কি হয়, এই আই ডট আইয়ের মান হবে মডুলাস দিয়ে প্রকাশ করলাম ইন্টু কস থিটা হবে, কস থিটা। এখন আই ডট আইয়ের মানটা আমি দেখব। মনে রাখবেন একক ভেক্টরের মান সবসময় 1 হয়। কত হয়, 1। তাহলে ইউনিট ভেক্টর আই এর মডুলাসের মান কত হবে, 1 হবে। এটার মান কত হবে, 1 হবে। এখানে কস থিটা, এদের মধ্যবর্তী কোণ কত, হ্যাঁ আই ডট আই যখন নিব তখন এইটাও এক্স অক্ষ বরাবর, এটাও দুইটাই কি এক্স অক্ষ বরাবর, অর্থাৎ একই দিকে হলে এদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তাহলে কস 0, তাহলে কী হলো 1 ইন্টু কস 0 ডিগ্রির মানে 1। এই কারণে আই ডট আই এর মান হয়েছে 1। একইভাবে জে ডট জেও সেম, কে ডট কেও সেম। এখন আসলো আমি যদি আই ডট জে কেন 0 হলো, এখন দেখেন আমি আই আর জে ডট গুণফল বের করতেছি। তাহলে ডট গুণফল বের করতে হলে এদের মান লাগবে, জে এরও মান লাগবে ইন্টু কস থিটা। আমি বলছি সবসময় যে একক ভেক্টরের মান সবসময় 1 হয়। মডুলাস অফ আই মানে একক ভেক্টর আই এর মান 1, মডুলাস অফ জে ও একক ভেক্টর এর মানও 1 হবে। আর কস থিটা, আই আর জের মধ্যবর্তী কোণ কত, আই আর জের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, তাহলে এখানে হবে কস 90 ডিগ্রি। এখন বলেন তো কস 90 ডিগ্রির মান কত, 0, যে কারণে আই ডট জে 0 হয়ে গেছে। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। যারা বুঝতে পারছো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও যে ক্লিয়ার, তাহলে আমি পরবর্তী জিনিসগুলো খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আরও ক্লিয়ার করে দেবো। কারণ এই অঙ্কগুলো তোমরা পারো বা এই বিষয়গুলো তোমরা জানো, আমি চাচ্ছি যে আরও ভালো করে তোমরা জানো, সব কিছু ক্লিয়ার থাকো, আর মানে পরীক্ষার ফলে যাতে কোনো বিষয় নিয়ে কনফিউশন না থাকে, একদম ক্লিয়ার যাতে তোমরা হয়ে থাকো, ঠিক আছে। তাহলে আমি একটু আগে তোমাদেরকে এ ডট বি নির্ণয় করা শিখাইছি, মনে রাখবা। ওকে, থ্যাংক ইউ। এ ডট বি অর্থাৎ ডট গুণফলের মানটা যখন আচ্ছা আরেকটা বিষয় আমি আগে শিখাই নাই, এ ডট বি আমি কী শিখাইছিলাম, এ বি কস থিটা। যদি বলে যে এদের মধ্যবর্তী কোণ কত, এরকম দেয় না এখন, তারপরও গ নাম্বার কোশ্চেনের জন্য আরেকটা বিষয় দেয়, বা তুমি জেনে রাখো, না দিলে কোনো সমস্যা নাই। এই যে আমি লিখছিলাম এ ভেক্টরের মানটা কীভাবে বের করবা, এই ভেক্টরের মান বের করবা, ধরো কারণ আমার এ ডট বি বের করতে গেলে এ ভেক্টরের মান লাগে, বি ভেক্টরের মান লাগে, বা এদের মধ্যবর্তী কোণ থিটার মান বের করতে গেলে কী লাগে ওইটা আগে শিখাই নেই। তাহলে আমি যদি এটাকে এই পাশে আনি কী লিখতে পারি, এ বি কস থিটা, আর এ ডট বিকে আমি ওই পাশে নিতে পারি, এ ডট বি। কস থিটা ইকুয়ালস টু কী লিখতে পারি, কস থিটা ইকুয়ালস টু লিখতে পারি এ ডট বি, আর এখানে কী লিখতে পারি, এই এ বিকে ওই পাশে নিয়ে গেলে এ বি। ওকে, তার মানে থিটা ইকুয়ালস টু কী হবে, কস যখন ওই পাশে যাবে তখন কস ইনভার্স হিসাবে যাবে, আর এখানে কী লিখবো, এ ডট বি, আর এখানে কী হবে, এ বি। ওকে,
তোমরা যারা পেড ব্যাচে আছো, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমি তোমাদেরকে ক্লাস যতগুলো নেওয়া দরকার এর চেয়ে আরও বেশি ক্লাস নিব, কিন্তু তোমাদের ইন্টারেস্ট থাকতে হবে। হ্যাঁ, আমাকে সবসময় জ্বালাইতে হবে যে ভাই ক্লাস নেন না কেন, ক্লাস নেন না কেন, ক্লাস নেন, ঠিক আছে? এখন থেকে এগুলো আমাকে বলতে হবে সবসময়। তোমরা যদি জানতে চাও সব কিছু, পরীক্ষা যদি ভালো করতে চাও, এমসিকিউতে যদি ভালো করতে চাও, সিকিউতে যদি ভালো করতে চাও, সিকিউ সলভ করাবো আমি। তোমাদের কী করতে হবে, আমাকে ইচ্ছা মতন প্যারা দিতে হবে যে ভাই ক্লাস নেন না কেন। আমি তো বললাম আমি একটা প্ল্যান করে রাখছি, এই প্ল্যানের চেয়েও বেশি ক্লাস আমি নিব। যদি তোমাদের ওইরকম আমাকে যদি জ্বালাও যে ভাই ক্লাস নেন পারতেছি না, এরকম অবশ্যই তোমাদের জ্বালাইতে হবে। আমি চাই যারা তোমরা আমার পেড ব্যাচে আসো তোমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করো, ঠিক আছে? আর তোমরা ভালো রেজাল্ট করলে সবচেয়ে খুশি তো তোমার বাবা মা হবে, সাথে আমিও কিন্তু অনেক বেশি খুশি থাকবো, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা নির্ণয় করতে গেলে থিটা নির্ণয়ের সূত্র কি? cos ইনভার্স a ডট বি আমি নির্ণয় করা শিখাইছি। এখন এ বি মানে কি? এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান। এ ভেক্টরের মান কে মডুলাস অফ এ বা শুধু এ দ্বারা প্রকাশ করে, এটা হবে মনে রাখবা সবসময় মডুলাস অফ এ এক্স স্কোয়ার, অর্থাৎ আয়ের সহগ স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, ঠিক আছে? ওকে, এখন একজন বলছে আচ্ছা ভাই জ্বালাবো, আচ্ছা ঠিক আছে দেখবো নি। বি ভেক্টর বা একে শুধু বি দিয়ে প্রকাশ করা হয়, এটা কি হবে? আয়ের সহগ ছিল এই যে এখানে, অর্থাৎ আমি যে এই ভেক্টরটা লিখছিলাম এ ইকুয়ালস টু এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, এই ভেক্টর মান নির্ণয় করতেছি কিভাবে? তাহলে আয়ের সহগ মডুলাস অফ এ এক্স স্কোয়ার মডুলাস অফ এ ওয়াই স্কোয়ার মডুলাস অফ এ জেড স্কোয়ার। ওকে, তাহলে এখানে কী হবে? বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। তাহলে দেখো আমরা মানও বের করতেছি, মান যদি বের করতে পারি ডাইরেক্ট তাহলে থিটা বের করতে পারবো। থিটা ইকুয়ালস টু cos ইনভার্স এ ডট বি তো নির্ণয় করা শিখাইছি এ বি, তাহলে তো থিটার মান বের হয়ে যাবে, তাই না? আশা করি ডট গুণফল নিয়ে আর কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় আছে তোমাদের এরকম যে এ ডট বির মান যখন 0 হবে, অর্থাৎ ডট গুণফলটা যখন 0 হবে, এ ডট বি 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। কেন লম্ব হয় আমি কিন্তু অলরেডি আই ডট জে এর ক্ষেত্রে দেখাই দিছি কেন লম্ব হয়। তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তোমাদের এরকম একটা কোশ্চেন থাকে, আগে থাকতো সবসময়, যে এম এর মান ধরো একটা মান দেওয়া দিছে, আমি এই জিনিসটা এখনই অঙ্ক একটা করাইতেছি, এ ডট বি 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। ধরো সাপোজ একটা ভেক্টর এ ইকুয়ালস টু দেওয়া আছে 2i প্লাস কী লিখবো আমি এম জে মাইনাস 3k, আমি ইচ্ছা মতন আমার মতন আমি বানাই লিখলাম। বি ভেক্টর ইকুয়ালস টু লিখবো 3i মাইনাস 2j প্লাস কে। আমি বলবো যে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব? কি এরকম কীরকম কোশ্চেন থাকবে তোমাদের? এম এর মানটা দেখো, এ ভেক্টরের ক্ষেত্রে এম এর মান দেওয়া দিছে, মানে একটা এম দেওয়া দিছে, কোনো সংখ্যা মান দেওয়া দেয় নাই, সংখ্যায় কোনো মান দেওয়া দেয় নাই। ওই মানটাই চাইছে যে এম এর মান সংখ্যায় কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে কি এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? তাহলে দেখো আমি জানি ডট গুণফলের মানটা যখন 0 হবে তখন ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। চোখ বুঝে আমাদের কি করতে হবে? এই দুইটা ডট গুণফল করতে হবে। ডট গুণফল কিভাবে করব? এ ডট বি, তাহলে কি আমি আগে এ ভেক্টরটা লিখব 2i প্লাস এম জে মাইনাস 3k ডট বি ভেক্টরটা কি 3i মাইনাস 2j প্লাস কে। ডট গুণফল করাটা কিন্তু আমি শিখাইছিলাম তখন ওই এ আর বি দিয়ে, বলছিলাম আয়ের সহগ গুণ দিবা, তাহলে 3 আর 2 গুণ দিলে কত হবে? 6 হবে, ঠিক আছে? আর আই ডট আই মিলে 1 হবে। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস। জের সহগ আছে এখানে এম, জের সহগ এখানে আছে 2, এম আর 2 গুণ হলে হবে 2m। হ্যাঁ, এখন কে এর সহগ গুণ দিবা, এর আগে চিহ্ন মানে প্লাস মাইনাসটা খেয়াল করবা, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 3 আর কে এর সহগ কোনো কিছু নাই মানে মনে 1 আছে, তাহলে 3 আর 1 গুণ হলে হবে শুধু 3। ওকে, তাহলে এ ডট বির মানটা কত বের হলো? এ ডট, তাহলে 6 থেকে 3 গেলে থাকবে 3 মাইনাস 2m, তাহলে এ ডট বির মান হলো 3 মাইনাস 2m। কিন্তু বলে দিচ্ছে যে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। যেহেতু ডট গুণফল বের করছি তাহলে আমরা লিখবো সুতরাং শর্ত মতে 3 মাইনাস 2m ইকুয়ালস টু 0, যেহেতু লম্ব হইতেই হবে তার মানে এই ডট গুণফলের মানটা 0 লিখতে হবে। তাহলে 3 ইকুয়ালস টু লিখবো 2m, বা আমি যদি 2m এ পাশে নেই 3 কে ওই পাশে নেই,
তাহলে m = হবে 3/2, অর্থাৎ m এর মান যখন 3/2 হবে তখন ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। আশা করি সকলে বুঝতে পারছো, তাই না? যারা যারা বুঝতে পারছো দ্রুত কমেন্টে জানাও, আমি আরও অনেক বিষয় আছে এগুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ভেক্টর অধ্যায়ে আজকে ফুল জিনিসগুলো আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, তো যারা যারা বুঝতে পারছো এই পর্যন্ত তারা অবশ্যই আমাকে জানাও। আর যদি মধ্যবর্তী কোণ বের করতে দেয় সেটা তো আমি বললামই, কীভাবে বের হবে তোমরা পারবা আশা করি, না পারলেও আমাকে জানাবা, করে দেবো। ওকে, থ্যাংক ইউ সামিয়া। এখন আমি শেখাবো ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর গুণন বা ক্রস গুণন। আর কেউ বুঝে নাই নাকি ক্লাস, মানে মানে আগের যা যা দেখালাম এগুলো আর কেউ বুঝো নাই তোমরা? কমেন্টে তো জানাইতেছো না, তাহলে আমি বুঝবো কীভাবে যে তোমরা বুঝছো? ধরো a ক্রস বি কী হবে? এ বি, অর্থাৎ এ বি। আমি ডট গুণফলের ক্ষেত্রে কী নিয়েছিলাম? ডট গুণফলের ক্ষেত্রে নিয়েছিলাম কস থিটা, আর ক্রস গুণফলের ক্ষেত্রে অবশ্যই সবসময় কী নিবা? সাইন থিটা। মনে থাকবে? তাহলে a ক্রস বি কী হবে? এ বি, অর্থাৎ a এর মান বি এর মান সাথে সাইন থিটা। এখানে একটা ইটা নিতে হয়। ইটাটা কেন নিতে হয়? এটা দ্বারা ডান হাতের স্ক্রু নিয়মে এই বিষয়টা তোমাদের সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। হ্যাঁ, তো ইটাটা মনে রাখবা, অঙ্ক করার ক্ষেত্রে এই ইটাটা আমাদের কাজে লাগে না, যে কারণে এই ইটাটা আমি আপাতত স্কিপ করলাম। ইটার মানে কাহিনী কি পরবর্তীতে আমি বলবো তোমাদের। তাহলে a ক্রস বি কি? এ বি সাইন থিটা। ক্রস গুণফল ক্ষেত্রে অবশ্যই সাইন থিটা নিবা। তাহলে আমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারো তোমরা, a ক্রস বি হবে এই মডুলাস অফ এ না লিখে শুধু এ বি সাইন থিটা যদি দাও তাহলে অঙ্ক কাটবে না, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এ বি সাইন থিটা। এখান থেকে তোমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে এ ক্রস বি, মানে ক্রস গুণফলটা অনেক সময় বের করতে দেয়, যে ক্রস গুণফলটা বের করো। তো স্বাভাবিকভাবে আমি যদি এরকম এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে ধরি, এবং বি ভেক্টর ইকুয়ালস টু বি এক্স আই বি ওয়াই জে এবং বি জেড কে ধরি, তাহলে কি হবে? সুতরাং এ ক্রস বি হবে হলো তোমরা অবশ্যই ম্যাট্রিক্স নির্ণয় করছো, আগে আই জে কে নিয়ে নিবা, এরপর কি নিবা? এই যে এ ভেক্টরের আয়ের সহগ, অর্থাৎ এ এক্সের আয়ের সহগের মানটা নিবা, জের সহগ, কের সহগ। একইভাবে পরেরটা কি নিবা? বি ভেক্টরের কি হবে? বি এক্স বি ওয়াই, এখানে কী হবে? বি জেড হবে। এখন নির্ণয়ক যেহেতু তোমরা সবাই করছো, নির্ণয়কের মতনই এখানে হবে। তুমি যখন আই নিবা তখন এখানে কি থাকবে? এ বরাবর বাদ যাবে, তার মানে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। আই যখন নিবে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তার মানে আর এটা যে থাকলো এটার সাথে এটা কোনাগুনি গুণ হবে, এরপর সূত্রের মাইনাস এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ হবে এ ওয়াই বি জেড সূত্রের মাইনাস এ জেড বি ওয়াই বা বি ওয়াই এ জেড, যাই লেখো তুমি, ডাজন্ট ম্যাটার। তো প্রথমটা আয়ের সহগ, প্রথমটা হবে প্লাস, পরেরটা হয় মাইনাস। পরেরটা কী হবে? তাহলে মাইনাস জে নিলাম। মাইনাস জে যখন নিলাম তখন কি এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ থাকবে কি? এটা। তাহলে এটার সাথে এটা গুণ দেবো, আড়াআড়ি এটার সাথে এটা গুণ দেবো, এটার সাথে যখন এটা গুণ দেবো দেই, তাহলে এ এক্স বি জেড, এরপর সূত্রের মাইনাস এ জেড বি এক্স। ওকে, এরপর আমি যখন কে নিব তখন এটা বাদ থাকবে কি? এটা থাকা মানে কি? আমি তাহলে আর প্লাস হবে না মাইনাস হবে? মনে রাখবো সবসময় প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, যারা নির্ণয় করছো একদম ইজি। তাহলে এটা অবশ্যই কী হবে? প্লাস কে যখন নিলে এটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, অর্থাৎ এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এই হয়ে গেল ক্রস গুণফল। হ্যাঁ, প্লাস হবে, হ্যাঁ কের শখটা কী হবে? প্লাস হবে। গুড, তাহলে আমি ক্রস গুণফলটাও বের করতে পারলাম, আশা করি সবাই পারবা। এখন আরেকটা জিনিস মনে রাখবো তোমরা সবাই, যে এ ক্রস বির মানটা যদি কখনো শূন্য হয় তাহলে সবসময় মনে রাখবা যে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। কি হবে? ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, এবং আসতে পারে তোমাদের এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে,
এগুলো যদি না পারো আমাকে কমেন্টে জানাবো, এগুলো আমি আরও ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাদের যে অনেক সময় একটা সামান্তরিকের দুইটা বাহু দেয়া থাকে বা সামান্তরিকের কর্ণ দেয়া থাকে, সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহু দেয়া থাকে, একটা সামান্তরিকের দুটি বাহু, আমি সামান্তরিকটা আইকে দেখাইতেছি তাহলে আরও সুবিধা হবে। সামান্তরিক, এটা ও এ বাহু, এটা ধরো ও বি বাহু। তো এরকম যদি দুইটা বাহু দেওয়া থাকে ও এ আর ও বি, বা ও এ তুমি মনে মনে এ ধরলা, এটা ধরলা এ, বড় এ দিয়ে বোঝালাম, এটাকে ধরলা বি, অর্থাৎ এ আর বি যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল কীভাবে বের করবা? সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে, সন্নিহিত বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে অনেক সময়। ক্ষেত্রফল কত? কে পারো দেখি দি, কমেন্টে জানাও কে পারবা। সবাই পারো, কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অনেক অ্যাডভান্স আছো, অনেক ভালো প্রিপারেশন আছে বা অনেক কিছু জানো তোমরা। তাহলে কি যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, ধরো এ দেয়া দিছে এরকম এ ভেক্টর, এবং আরেকটা কি দেয়া দিছে, ধরো বি ভেক্টর দেয়া দিছে এরকম এ ও বি, এরকম দুইটা সন্নিহিত বাহু দেয়া দিছে। তাহলে চোখ বুঝে কী করবা তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে? এদের আগে ক্রস গুণফল বের করবা, ক্রস গুণফল বের করে যে ভ্যালুটা বাইরে হবে তার মান বের করে দেবা, মডুলাস অফ এ ক্রস বি। তাহলে কি হয়ে যাবে? সামান্তরিকের ক্ষেত্রফল। এখন যদি সন্নিহিত বাহু দুইটা না দিয়ে যদি বলে যে সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, কি দেওয়া আছে? কর্ণ ও সি এবং কর্ণ এ বি, তাহলে তুমি সেক্ষেত্রে কি করবা? সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া থাকলে সেক্ষেত্রে কি করবা? সামান্তরিকের অ্যাডমিশন টেস্টে আসে এগুলা, ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষ করে, সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে, এই যে তুমি ক্রস গুণফল ধরো কর্ণ দিয়ে আছে এ আর বি, তো ওই দুইটা কর্ণের ক্রস গুণফল বের করবা, ক্রস গুণফল বের করে মান বের করবা, ওই মানকে তুমি সুন্দর করে হাফ দিয়ে গুণ করে দিবা, তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু না দিয়ে থাকে, যদি দুইটা কর্ণ দেওয়া থাকে তাহলে ওই কর্ণের মান বের করবা, ওই কর্ণের আগে ক্রস গুণফল বের করবা, ক্রস গুণফল করে মান বের করবা, মানের সাথে কি হাফ দিয়ে গুণ করে দিবে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন আসলো তোমাদের আরেকটা মজার বিষয়, যে বিষয়গুলো পোলাপান পারে না, যে লাস্ট টপিকস তোমাদের মনে রাখবে, এরপর আমি সিকিউ সলভ করবো তোমাদের। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর থেকে আমি শুরু করি। ভেক্টর এ পর্যন্ত কে কে বুঝতে পারছো একটু কমেন্টে জানাও, যারা যারা ক্লাসটা করছো তারা একটু আমাকে দয়া করে কমেন্টে জানাও। এই পর্যন্ত যারা যারা বুঝতে পারছো একটু কমেন্টে আমাকে দ্রুত জানাও, আমি পরবর্তী টপিকসগুলো 10 মিনিটের মধ্যে শেষ করে তোমাদের সিকিউ যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমি একটু ধারণা দিব, বা সিকিউ কিছু কোশ্চেন সলভ করাবো, কঠিন কঠিন কিছু কোশ্চেন। ওকে, আমি তাহলে তোমাদেরকে যে বিষয়গুলো একটু পোলাপানের বুঝতে সুবিধা হয় সেগুলো একটু ক্লিয়ার করে দিই। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। আচ্ছা, অপারেটর কাদেরকে বলে একটু বেসিক নিয়ে একটু তোমাদের আলোচনা করি। অপারেটর হলো, ধরো ওই যে আমরা লিখি শুধু সাইন বা শুধু কস বা শুধু রুট ওভার চিহ্ন বা শুধু স্কোয়ার চিহ্ন, এদেরকে নিজস্ব কোনো মান আছে, ভ্যালু আছে? না, এদের নিজেদের কোনো নিজস্ব ভ্যালু নাই। আছে সাইনের কোনো ভ্যালু আছে? না, কিন্তু যখন তুমি সাইন 30 ডিগ্রি লেখো তখন একটা ভ্যালু আছে হাফ। কজের কোনো ভ্যালু আছে? না, ধরো তুমি কস 60 ডিগ্রি লেখলা তখন একটা ভ্যালু পাবা। হ্যাঁ, বা রুট ওভার শুধু বর্গমূলের কোনো ভ্যালু আছে? না, ধরো শুধু বর্গমূলের ভিতরে 4 লেখলা তখন মানটা হলো 2। শুধু স্কোয়ার কোনো ভ্যালু আছে? না, তো 2 লেখলা 2 স্কোয়ার তখন মানটা বের হলো 4। এরকম
এদেরকে অর্থাৎ তাদের নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু তারা অন্যদের উপর বসে মানে প্রভাব ফেলতে পারে, তাদেরকে কি বলে? অপারেটর বলে। মনে থাকবে আশা করি, এগুলো হলো বেসিক পড়া। তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এটার একটা মান আছে, মনে রাখবা। ডেল দিয়ে আমি প্রকাশ করি, ডেল ইকুয়ালস টু, বা ডেলের উপর ভেক্টর চিহ্ন দিতে পারো, ডেলও দিতে পারো, ডি। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে ডেল দিয়ে প্রকাশ করা হয়। ডেলের মানটা হলো ডেল এক্স ইউনিট ভেক্টর আই। এটা সবসময় মুখস্থ রাখতে হয়, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকে না। ডেল ওয়াই ইউনিট ভেক্টর জে, ডেল জেড ইউনিট ভেক্টর কে। হ্যাঁ, তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর অনির্দিষ্ট কোনো মান নাই, কিন্তু ও গ্রাডিয়েন্টের সাথে বসবে, এরপর ডাইভারজেন্সের সাথে বসে বা কালের সাথে বসে একটা মান কি করতে পারে? একটা মান বের করতে পারে, বা একটা মান বা ও প্রভাব ফেলতে পারে। তো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এই মানটা সবসময় মুখস্থ রাখতে হবে আমাদের, যে ডেল ইকুয়ালস টু ডেল এক্স আই, ডেল ওয়াই জে, ডেল জেড কে। এখন আসলে আমাদের কোন বিষয়টা, ধরো সাপোজ আমি গ্রাডিয়েন্ট নির্ণয় করার সময় তোমাদের শেখাবো গ্রাডিয়েন্ট বা গ্রেডিয়েন্ট, যেটাই বলো গ্রেডিয়েন্ট। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ধরো কোনো একটা জিনিস এরকম ফাই আছে, ফাইয়ের মান মানে যে কোনো কিছুই হইতে পারে, আমি দেখাবো কি হইতে পারে। ধরো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যে কোনো একটা জিনিসের আমি যদি গুণ করে দেই, সেটা হয় গ্রেডিয়েন্ট। কীরকম? ধরো ডেলের মান তো আমাদের মুখস্থই, এই যে এটা। আর ধরো ফাইয়ের মান দেওয়া আছে তোমার 2x² - z, 2x² - z। এটা গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলছে, বা গ্রেড ফাই বা ডেল ফাই বলে এটাকে, বা ফাইয়ের মান এত। তো এটা কীভাবে বের করব? আমি এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা আগে লিখব। এটা কি? ডেল এক্স আর ডেল ওয়াই জে, অর্থাৎ আমি এটা অন্য পেজে লিখে দিতেছি, তাহলে বুঝবারও ভালো করে। গ্রেডিয়েন্ট নির্ণয় করব আমরা। কি নির্ণয় করব? গ্রেডিয়েন্ট। ওর সাথে আমি ফাইকে গুণ দিয়ে দেবো। এই ডেলের মান কত? ডেলের মান কোশ্চেনে দেওয়া থাকবে না। ডেল এক্স আমি যখন কোশ্চেন করাবো, অ্যান্সার করবো, তখন এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবা। আমি বেসিক বিষয়গুলো বলছি শুরুতেই, যে বেসিক বিষয়গুলো আগে ক্লিয়ার করে নিব, এরপর সিকিউ কোশ্চেন সলভ করাবো, যাতে নিজেরাই সব পারো তোমরা। এটার সাথে ফাইয়ের মান বলছিলাম 2x² - y, এরকম একটা জিনিস। ফাইয়ের মান 2x² - y বা yz, যাই ধরো তুমি 2x² - yz। সুন্দর করে তুমি কি করবা? এই ডেল এক্স এর সাথে ফাইটা গুণ হয়ে যাবে, ডেল ওয়াই এর সাথে এই ফাইয়ের মানটা গুণ হয়ে যাবে, ডেল জেড এর সাথে এই ফাইয়ের মানটা গুণ হয়ে যাবে। অর্থাৎ ইউনিট ভেক্টর আইটা সামনে রেখে ডেল এক্স ফাই কত? 2x² - yz লিখে দেবে, প্লাস ইউনিট ভেক্টর যেটা আগে আনবা, ডেল না লিখে dx লেখা যায়, ডিফারেন্সিয়েশনের যে অঙ্কগুলো করি dx এটাও আনা যায়। তো ডেল না লিখে যে যখন আনছি, তখন কি হবে? ডেল ওয়াই, এখানে কি হবে? 2x² - yz প্লাস ডেল জেড 2x², এখানে কিন্তু কে হবে? 2x² - yz। তাহলে এই গ্রেডিয়েন্ট হয়ে গেল। কি হয়ে গেল? গ্রেডিয়েন্ট হয়ে গেল। তোমাদের কোশ্চেন থাকবে যে এই গ্রেডিয়েন্ট বের করার পর 2 - 1 0 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো। 2 - 1 0 বিন্দুতে। আগের পেজটা আমি দেখাইতেছি, তো দেখো তোমরা একটু। এখানে আমি লাস্টে ওয়াই অ্যাড করে দিয়েছিলাম, yz। ওকে, আচ্ছা ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবা। তাহলে তোমাদের কোশ্চেন কীরকম আসে? 2 - 1 0 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো। এগুলো কীভাবে আসে আমি দেখাবো। তাহলে এই যে এখানে যে মানগুলো বের হবে, ওইখানে এক্সের জায়গায় 2 বসাবা, ওয়াইয়ের জায়গায় -1 বসাবা, জেটের জায়গায় 0 বসাবা, দেখবা গ্রেডিয়েন্ট বের হয়ে গেছে। আমি যখন সিকিউ করাবো, তখন বিষয়গুলো তোমরা বুঝতে পারবে আরও। গ্রেডিয়েন্টের পর আমি তোমাদের শেখাবো ডাইভারজেন্স। কী শেখাবো? ডাইভারজেন্স কিন্তু একটা স্কেলার রাশি, মনে রাখবা। ডাইভারজেন্স একটা স্কেলার রাশি, মনে রাখবা। তাহলে আমি যদি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কোনো একটা কিছুকে, ধরো ভি, কোনো একটা কিছুকে যদি ডট গুণফল করি, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেলের মানটা আমাদের মুখস্থ। ধরো ভি একটা ভেক্টর দেওয়া আছে,
ভি ভেক্টরের মান কত দেওয়া আছে? সাপোজ ভি ভেক্টরের মান এরকম দেওয়া আছে যে 2x ইউনিট ভেক্টর আই, বা আমি সহজভাবে এটা একটু দেখাই দিই, এক্স ইউনিট ভেক্টর আই প্লাস ওয়াই ইউনিট ভেক্টর জে প্লাস জেড ইউনিট ভেক্টর কে, এরকম একটা ভির মান দেওয়া দিছে। ওই ভিকে যদি আমি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেলের সাথে ডট গুণফল যখন করব তখন ওইটা হয়ে যাবে ডাইভারজেন্স। কীরকম? যে ডেলের মান তো আমাদের মুখস্থই, ডেলের মান ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এর সাথে আমি ভিকে কি গুণফল করতেছি? ডট গুণফল। ভির মানটা হলো এক্স ইউনিট ভেক্টর আই, ওয়াই ইউনিট ভেক্টর জে, জেড ইউনিট ভেক্টর কে। তাহলে তুমি কি করবা? এই যে এটার সাথে আয়ের সহগ কি আছে? এখানে আয়ের সহগ আছে ডেল ডেল এক্স, আর এখানে আয়ের সহগ কি আছে? এক্স। তাহলে ডেল ডেল এক্স এক্স হয়ে যাবে, আর আই ডট আই মিলে 1 হয়ে যাবে, তাই আই ডট আই মিলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এরপর জের সহগ কি আছে? এখানে ডেল ডেল ওয়াই, খুবই মজার পড়াইগুলা। আর এখানে কি আছে? জের সহগ কি আছে? ওয়াই আছে, শুধু ওয়াই লিখবো, আর জে ডট জে মিলে 1 হয়ে যাবে যেহেতু ডট গুণফল, প্লাস কের সহগ কি আছে? ডেল ডেল জেড, এখানে কের সহগ কি আছে? শুধু জেড, আর শুধু জেড, আর কে ডট কে মিলে 1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি পেলাম আমরা? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর মান পেলাম ডেল ডেল এক্স এক্স, ডেল ডেল ওয়াই ওয়াই, ডেল ডেল জেড জেড। হ্যাঁ, ডেল ডেল এক্স এক্সের মান 1 হয়, ডেল ডেল ওয়াই ওয়াইয়ের মানে ওয়াইয়ের মান 1 হয়, তাহলে কী হবে? 1 প্লাস 1 প্লাস 1, তার মানে এই মানে ডাইভারজেন্সের মানটা হবে 3। কত হবে? 3। এখানে কেন ডেল ডেল এক্স এক্সের মান 1 হলো? এগুলো আমি যখন অঙ্ক করাবো বা এখনই দেখাই দিই। তোমরা যখন কি করছো, তোমরা যারা অন্তরীকরণ করছো ডি ডি এক্স, এক্সের মানটা কত পাইছো? অবশ্যই 1। এক্সের সাপেক্ষে এক্সকে তুমি কি করতেছো? অন্তরীকরণ করতেছো, মানটা কত বাইরেছে? 1 বেড়েছে। ধরো ডি ডি এক্স এক্স স্কোয়ার আছে, তখন মানটা কত হবে? ডি ডি এক্স কাকে করতেছো? এক্স স্কোয়ারকে করতেছো, ডি ডি এক্স এক্স স্কোয়ার, এই মানটা কত হবে? এই মানটা পাওয়ার জন্য তোমার এই সূত্রটা জানতে হবে, ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন। যারা ম্যাথ করছো তারা পারবা। কি পাওয়ারটা সামনে আসে, ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এনটা সামনে আসবে, এরপর এক্স লিখবা, এন থেকে 1 বিয়োগ হবে। এই কারণে যে পাওয়ার কি আছে? 2, 2টা সামনে আসলো, এরপর এক্স লিখলা, 2 থেকে 1 বিয়োগ হয়ে গেলো, তার মানে কি হবে? 2x টু দি পাওয়ার 1 বা 2x হলো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সামিয়া সাম, গুড। তাহলে এটা 3 হয়েছে, ডেল ডাইভারজেন্সের মানটা কত হয়েছে? 3 হয়েছে। মনে রাখবা যদি কখনো ডাইভারজেন্স, আর এটা কেন স্কেলার রাশি হলো? দেখো এই যে এখানে যে আমি ডাইভারজেন্স করছি, এখানে কি আই জে কে বা আই জে কে দ্বারা কি বোঝায়? দিক বোঝায়। আই হলো এক্স অক্ষ বরাবর বোঝায়, জে হলো ওয়াই অক্ষ বরাবর বোঝায়, এবং কে হলো জেড অক্ষ বরাবর বোঝায়। যেহেতু এই আই জে কে কোনো দিক নাই, এই কারণে ডাইভারজেন্সটা কি? স্কেলার রাশি। ওকে, এখন আমি কি যদি কখনো মনে রাখবা, যদি কখনো ডাইভারজেন্সের মানটা 0 হয়, কত হয়? 0 হলে মনে রাখবা ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হয়। কি হয়? ভেক্টর ক্ষেত্রটিকে সলিনয়েডাল বলে, ভেক্টর ক্ষেত্রটিকে সলিনয়েডাল বলে। এখন লাস্ট টপিকস এটা হলো আমাদের কাল। কি নির্ণয় করা শিখবো আমরা? কাল। মনে রাখবা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরকে যখন আমি ক্রস গুণফল করব, ধরো ভি দেওয়া ছিল, ভির মান আমি আগের মতনই ধরলাম ভি এক্স আই, ভি ওয়াই জে, ভি জেড কে, আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর মানটা তো আমার মুখস্থই। তো ক্রস গুণফলের নিয়মটা কি? আমি আগে নির্ণয়কের মতন আই জে কে নিয়ে নিব, এরপর ডেলের মান কি? ডেল ডেল এক্স আই, তো আয়ের শখটা নিব, শুধু ডেল ডেল এক্স নিব, জে শখ কি? ডেল ডেল ওয়াই, কে শখ কি? ডেল ডেল জেড। এরপর কি? এর বরাবর আয়ের শখ নিব, এই ভি এর ভি এক্স, জের শখ ভি ওয়াই, কে শখ ভি জেড। এখন আমি নির্ণয়কের মতন করে ফেলবো। আমি যখন আই নিব তখন কি হবে? এইটা বাদ হবে, এটা বাদ হবে, তার মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ ডেল ডেল ওয়াই সাথে কি হবে? ভি জেড হবে। তারপর এটার সাথে যখন এটার গুণ হবে, সূত্রের মাইনাস ডেল ডেল জেড, এখানে হবে বি ওয়াই। ওকে, এরপর কি হবে? প্রথমটা ছিল প্লাস, পরেরটা হবে মাইনাস জে। যখন মাইনাস জে নিব তখন কি হবে? এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ, এটা বাদ, তার মানে এটা রইলো, এটা রইলো, এটা রইলো, এটা রইলো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তো ডেল ডেল এক্স এখানে হবে ভি জেড, সূত্রের মাইনাস ডেল ডেল জেড এখানে হবে ভি এক্স। ওকে, আমার এটা হয়ে গেছে। এখন কি করব? আমি কে নিব, যখন কে নিব তখন লিখব প্লাস কে,
এটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে কি এটা 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 এটা, তাহলে এটার সাথে এটা গুণ দিব, অর্থাৎ ডেল ডেল এক্স ভি ওয়াই সূত্রে মাইনাস ডেল ডেল ওয়াই ভি এক্স। হ্যাঁ, তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা যত মান হবে ততই তোমরা বের করবা। ভি জেডের মান যদি ধরো 2y মানে 2 দেয়া দেয় তাহলে জিনিস, বা 2x দেয়া দেয় তাহলে কত ভ্যালু হবে, ডিফারেন্সিয়েশন করলে মানটা বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো, যারা যারা ক্লাসটা করছো একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো, আর আমার ক্লাস নিয়েও ভালো লাগবে। ঠিক আছে, যে না প্লাবানগুলো বুঝতে পারতেছে, আমার নিজের মানে নিজের কাছে একটা ইন্সপিরেশন কাজ করবে যে না ঠিক আছে ওরা বুঝতে পারতেছে। ওকে, এখন মনে রাখবা যদি কালের মান কখনো 0 হয়, অর্থাৎ এ মান যখন 0 হয় তখন ভেক্টর ক্ষেত্রটি কি, ভেক্টর ক্ষেত্রটি কি হবে, ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল হবে। কি হবে, অঘূর্ণনশীল হবে। ঠিক আছে, তাহলে কখনো যদি তোমার কালের মানটা 0 হয় তখন ভেক্টরটিকে অঘূর্ণনশীল বলবো, আর যদি কালের মান 0 না হয় তখন কি বলবো, ভেক্টর ক্ষেত্রটিকে ঘূর্ণনশীল বলবো। তো আশা করি এই জিনিসগুলো তোমরা সবাই বুঝতে পারছো। যারা যারা বুঝতে পারছো, আজকের ক্লাস টপিকস কিন্তু তোমাদের থিওরিটিক্যাল পড়া এগুলাই, এখন শুধু আছে সিকিউ সলভ। হ্যাঁ, তো যারা যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও যে না ভাইয়া বা ভাই ক্লাসটা বুঝতে পারছি, তাহলে আমার কি বললাম, আমার নিজের থেকে একটা ইন্সপিরেশন কাজ করবো যে না প্রমাণগুলো বুঝতে পারছে, আমার ভালো লাগবে। ঠিক আছে, সো একটু কমেন্টে জানাও যে 2-3 জন বা 4-5 জন যারা ক্লাসে আসো তারা একটু আমাকে দ্রুত একটু কমেন্টে জানাও। ওকে।